তো যে একদম মানে 90+ এনশিওর করতে চাও। ওকে, তো কিভাবে কি করবা ইন ডিটেইল এই ভিডিওটাতে আমি শিখাই দেব সবকিছু। কিছু সুন্দর টিপস থাকবে এবং কিছু সিক্রেট টিপসও থাকবে, যেগুলো তুমি যদি ইউজ করো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করা পসিবল নেক্সট অল্প কয়েকদিনেই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওটা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টদের জন্য। তো 24 ব্যাচের একদম সামনে এইচএসসি পরীক্ষা। তো অনেকেরই মনে হচ্ছিল হয়তো বা এক্সাম পিছাবে, এবং পিছাবে কি পিছাবে না এটা নিয়ে দুশ্চিন্তা করতে করতে পড়াশোনায় তোমাদের অনেকটা ঘাটতি পড়ে গেছে। তো আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি মানে একদম অনেকেই রিকোয়েস্ট করছিল আসলে বাচ্চারা যে ভাইয়া পড়া অনেক পিছায় গেছি, একটু হেল্প করেন কিছু। তো তাদের জন্য বানানো, যারা নাকি হচ্ছে গিয়ে বাংলা একটু উইক বা প্রিপারেশন একটু কম হয়েছে, এন্ড হচ্ছে গিয়ে তারপরেও নেক্সট যেই 2-3 দিনই বাকি আছে সেগুলোকে খুব ভালোভাবে কাজে লাগায় চাচ্ছ যে একদম মানে 90+ এনশিওর করতে চাও। ওকে, তো কিভাবে কি করবা, কিভাবে পড়াগুলা গুছাবা, ক খ কিভাবে রেডি করবা, গ ঘ এর জন্য কিভাবে প্রিপারেশন নিবা, এমসিকিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিবা, ইন ডিটেইল এই ভিডিওটাতে আমি শিখাই দেব সবকিছু, বুঝছো? কিছু সুন্দর টিপস থাকবে এবং কিছু সিক্রেট টিপসও থাকবে, যেগুলো তুমি যদি ইউজ করো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করা পসিবল নেক্সট অল্প কয়েকদিনেই। ওকে, তো প্রথম ব্যাপার হচ্ছে যে এই যে বাংলা পরীক্ষা, বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, এই দুইটা মিলেই তো আমার A+ পাইতে হবে না, তাই না? এই দুইটা মিলে 160 পাইতে হবে, তাই তো 80 আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সেকেন্ড পেপারে কিন্তু নাম্বার প্রচুর কাটা যায়, বিভিন্ন তোমার রচনা বলো বা ভাব সম্প্রসারণ, ওইসব জায়গায় নাম্বার প্রচুর কাটা যায়। তো সেকেন্ড পেপারে একদম মানে অনেক ভালো করাটা টাফ একটু, সেই তুলনায় ফার্স্ট পেপারে কিন্তু নাম্বার তোলাটা একটু ইজি, যদি তুমি সৃজনশীল গুলা ঠিকঠাক মতো শেষ করতে পারো, এমসিকিউ গুলা মোটামুটি ধরো 30-এর মধ্যে ভালো 25 বা এরকম পাইতে পারো, মোটামুটি সহজ হয়ে যায় তখন, বুঝছো? তখন পুরো বাংলায় A+ পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। এই জন্য ফার্স্ট পেপারে খুব ভালো যত্ন দিয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আমি সেগুলোই শেখাবো। মেইনলি তোমরা যে ভুলগুলা করো সেগুলো আগে বলি। ফার্স্ট পেপারে যেটা ম্যাক্সিমাম কেজি স্টুডেন্টরা করে, যে পরীক্ষার যে কয়দিন বাকি থাকে এর মধ্যে ভাগ করে নেয় যে আমি এই কয়েকদিন গদ্য পড়বো, এই কয়দিন পদ্য পড়বো, এই কয়দিন আমি নাটক বা উপন্যাস যেটা সেটা পড়বো। এখন ঝামেলা যেটা হয় যে পরীক্ষায় কিন্তু উত্তর করতে হয় বইয়ের কথাটা ডিরেক্টলি না, সৃজনশীল স্টাইলে, এবং পেজের পর পেজ অনেক লেখা লিখতে হয়। তোমরা লাস্ট এরকম বড় আকারে লিখেছো হচ্ছে টেস্ট পরীক্ষার সময়, সেটা কয়েক মাস আগের ব্যাপার। তোমরা যেটা করো যে বই রিডিং দিয়ে শেষ করে মনে করো ফার্স্ট পেপার পড়া শেষ, ব্যাপারটা এরকম না। তোমাকে বই পড়ার পাশাপাশি কোয়েশ্চেনের প্যাটার্ন অনুসারে প্রিপারেশন নেওয়া লাগবে, এবং সৃজনশীল প্রশ্নগুলা হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমি এখন একে একে সবগুলাই বলবো, যে শুরুতে তুমি কি করবা, পরে কি করবা, সৃজনশীল কেমনে প্র্যাকটিস করবা, এমসিকিউর জন্য কি করবা, সবকিছুই বলে দিচ্ছি। প্রথম ব্যাপার হচ্ছে যে তুমি একটা একটা অধ্যায় ধরে আগাবা। ওকে, মানে একটা একটা ধরো গদ্য, একটা একটা পদ্য, এমনি করে আগাবা। একটু বলে রাখি, পদ্যর চাইতে কিন্তু গদ্যতে মার্ক তোলাটা একটু সহজ, কারণ বুঝতে সহজ এবং এলাবোরেট করা যায় অনেক কিছু। তো সেই ক্ষেত্রে তুমি যদি প্রথম দিন মনে করো গদ্য দিয়ে স্টার্ট করলা, তুমি 3 দিন বা 2.5 দিন হাতে সময় নিলা, প্রথম দিন তুমি গদ্য, পরের দিন পদ্য, পরের দিন নাটক উপন্যাস, এগুলো এমনি করে করতে পারো। তো তুমি যেদিন গদ্যগুলা নিয়ে বসবা, খেয়াল করো, একটু ভালো মতন খেয়াল করিও, আমার ফার্স্ট পেপারে কিন্তু 100 মার্কের পরীক্ষা, এর মধ্যে 30 এমসিকিউ, 70 হচ্ছে সৃজনশীল। এই যে 70 সৃজনশীল, এটার জন্য সময় থাকে হচ্ছে 2.5 ঘন্টা অনলি, অর্থাৎ একটা সৃজনশীলের জন্য 21 মিনিট সামথিং আসে, বুঝছো? 22 মিনিট পুরো হয় না, 21 মিনিট সামথিং। সেই ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে, গদ্য তুমি যখন পড়ছো একদম সৃজনশীল এমসিকিউ সব হিসাব করে একবারে পড়বা। সেক্ষেত্রে তুমি কিভাবে কি করবা, কথা হচ্ছে গদ্যগুলো তো অনেক বড় বড় এবং অনেকগুলো করেই গদ্য দেওয়া। তোমার যেটা কাজ হবে যে একবার জাস্ট গো থ্রু করবা, মানে প্রত্যেকটা লাইন জাস্ট ফাস্ট ফাস্ট অনেক পড়ে মুখস্থ করে ফেলতে হবে এরকমটা না, জাস্ট দ্রুততম সময়ের মধ্যে বইয়ের যে লাইনগুলা পড়ে আগায় যাওয়া। যদি কিছু গুরুত্বপূর্ণ মনে হয় একটা গোল দাগ দিলা, কালো কলম বা লাল কলম বা যে কোনো কালি দিয়ে একটা দাগ দিয়ে মানে জাস্ট শেষ করে ফেলা দ্রুততম সময়ে। ধরো তুমি টাইম নিলা যে প্রত্যেকটা গদ্যে আমি 1 ঘন্টা টাইম দিব, সেই ক্ষেত্রে আধা ঘন্টা বা 40 মিনিট তুমি গদ্যটা রিডিং দিবা, খালি জাস্ট রিডিং দেওয়া, মানে প্রত্যেকটা লাইন জাস্ট পড়ে পড়ে যাওয়া। এই ক্ষেত্রে পড়ার সময় তুমি মাথায় রাখবা যে কোন কোন ব্যক্তি ওইখানে আছে, কি কি ঘটনা ঘটছে, জাস্ট যাতে এইটুকু জানো। খুব মুখস্থ থাকতে হবে, প্রত্যেকটা এমসিকিউ পারতে হবে একদম মুখস্থের মতন, এরকম ভাবে না, জাস্ট তুমি জানো যে হ্যাঁ ধরো কল্যাণী আছে, অনুপম আছে, মানে এইরকম জাস্ট বেসিক সেন্সটা রাখার, আর একবার গো থ্রু করে গেলাম।
তোমার মোটামুটি ধরো 30 বা 40 মিনিটে তুমি যখন পুরো গদ্যটা বইয়ের থেকে পড়ে ফেলবা, খেয়াল রাখবা গদ্য শুধু শেষটুকু পর্যন্ত পড়াই না, শব্দার্থগুলো দেখা, তারপর হচ্ছে গিয়ে লেখক পরিচিতি, কবি পরিচিতি, যা কিছুই আছে মূল ভাবটা এগুলো সহ পড়বা। পড়ার পরে আমি যাচ্ছি ফার্স্টে সৃজনশীলের জন্য। সৃজনশীলের ক্ষেত্রে তোমার এখন তুমি আগে কিন্তু পড়ে নিবা, গদ্যটা পড়ে নিবা আগে, পুরোটা শেষ করবা, এরপরে তুমি সৃজনশীলের জন্য এরপরে তুমি হচ্ছে টেস্ট পেপারটা খুলবা। টেস্ট পেপার খুললে তুমি দেখবা যে ক এর প্রশ্ন সব মিলায় হয়তোবা 40 থেকে 50টা আছে। ওভারঅল যতগুলো বোর্ড, যতগুলো কলেজ সব মিলে 40-50টা, মানে 40-50টা লাইন। ওকে, তাহলে সেই লাইনগুলা ওখানে কি কি কথা, তথ্যগুলো একটু শিখে ফেলবা, দেখবা ধরতে সময় লাগবে না। ওকে, বইয়ের মধ্যে তো অনেক অনেক কথাবার্তা, এতগুলো মুখস্থ করতে টাফ, যেহেতু পড়া একটু তোমাদের ধরে নিচ্ছি তোমাদের পড়াটা একটু উইক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে টেস্ট পেপার থেকে আসা যে ক এর উত্তরগুলা সেগুলো একবার গো থ্রু করবা। এরপরে আসবা খ এর ক্ষেত্রে। খ খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। খ খ নিয়ে যখন পড়বা, খতে দেখবা তোমাকে বিভিন্ন রকমের বলবে যে এটা ব্যাখ্যা করে দাও, ওই লোক কি করলো সেটা তোমার ভাষায় লিখো, বা এরকম কিছু জিনিসপাতি বলবে। তো খ তুমি কিভাবে কি লিখবা বা সৃজনশীল লিখবা কেমন, আরেকটা ভিডিও বানাই দিব না যে বেস্ট ওয়ে হয় কোনটা, বাট খ এর জন্য প্রিপারেশনটা তুমি সেই টেস্ট পেপার থেকেই নিবা। এবং যদি পারো একটু গাইডও দেখতে পারো। টেস্ট পেপার তো দেখবাই, বাট খ অনেক সময় কিছু আনকমনও করে, সেই ক্ষেত্রে যদি তোমার কাছে অ্যাভেলেবল থাকে একটা গাইডও দেখতে পারো, সেটা পাঞ্জেরি হইতে পারে বা এরকম লেকচার বা যা কিছুই আছে, তুমি একটা গাইডও ফলো করতে পারো টেস্ট পেপারের পাশাপাশি। তো দেখবা যে একটা অধ্যায় বা একটা গদ্যের জন্য তোমার হয়তোবা সব মিলে 40-50টার মতনই তোমার খ এর প্রশ্ন আছে, ঘুরায় ফেরায় সব জায়গায় একই জিনিস ঘুরায় ফেরায় দিচ্ছে। তো একটু মাথায় রাখবা যে খ যেগুলো আছে, যেগুলো ব্যাখ্যা করতে বলে বা এই টাইপের তোমার ভাষায় লিখো, যে অমুকের এই উক্তিটা ব্যাখ্যা করে দাও, সেগুলোর জন্য একটা মানে হট লাইন তুমি মুখস্থ করে রাখবা, শিখে রাখবা। ওই উত্তরগুলো লেখা থাকে না, ধরো যে এই প্রশ্ন আসলে এই লাইনটা খুব সুন্দর, তো টিচারদেরকে ওই এক লাইন দিয়েই কাবু করে ফেলতে হবে, বুঝছো কথাটা? ওইরকম একটা মানে খুব স্পেশাল লাইন যেগুলা, ওকে, যে সুন্দর লাইন অনেক নতুন স্টাইলে বললো, শিখে রাখবা একটু একটু, বা পারলে দাগায় রাখবা, বুঝছো, পারলে একটু দাগায় রাখবা টেস্ট পেপারের মধ্যে। তো এইভাবে করে তুমি ক খ গুলা শেষ করবা। গ ঘ এর ক্ষেত্রে খেয়াল রাখবা যে গ ঘ তো নর্মালি তোমাকে বলে যে একটা উদ্দীপক দেয়, সাদৃশ্য, বই সাদৃশ্য, তোমার কি মনে হয়, তোমার আঙ্গিকে ব্যাখ্যা করো, তারপর উপযুক্ততা বিশ্লেষণ করো, বা এই টাইপের জিনিসপাতি গুলা বলে, তাই তো? তাহলে এখন কথা হচ্ছে প্রত্যেকটা গদ্যের মধ্যে বা প্রত্যেকটা পদ্যের মধ্যেও তোমার দেখা যায় সব মিলায় 8-10টা এরকম টপিক আছে, যেই টপিকের উপর থেকেই সৃজনশীল হয় সবসময়। এই টপিকগুলো স্পেসিফিক ভাবে তুমি গাইড গুলাতে সাজানো পাবা। ওকে, যাদের কাছে গাইড নাই তারা ওই যে গদ্যটা পুরোপুরি শেষ করার পরে যখন টেস্ট পেপারটা ধরবা, টেস্ট পেপারের লাস্ট কয়েক বছরের বোর্ডের কোয়েশ্চেন গুলা দেখলেই কিন্তু বুঝে ফেলতে পারবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়। ওকে, এন্ড প্রশ্নের প্যাটার্নটা কিরকম হয়, সাদৃশ্য থাকবে, নাইলে বই সাদৃশ্য থাকবে, নাইলে তোমার এই জিনিসটার সাপোর্টে তোমার উপযুক্ত যাচাই করতে হবে, মানে এই টাইপের কিছু একটা তো থাকে। তো উত্তরের সপক্ষে বা বিপক্ষে যুক্তি দাও, এগুলোই তো বলে। তাহলে মোটামুটি তুমি দেখবে এরকম 6 থেকে 8টার মতন টাইপ আছে, যেই টাইপগুলো থেকেই সৃজনশীল হয়, মানে ওই জায়গাগুলোতেই ধরে। তো এই জন্য তুমি আগে মূল ভাবটা খুব ভালো করে শিখবা, মূল ভাবের প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখবা যে আচ্ছা এই গদ্যে এই এই টপিক বলেছে, এই এই কথাগুলো বলেছে, মূল ভাবটা খুব ভালো করে শেখা থাকতে হবে। এরপরে মোটামুটি ধরো যে 6 থেকে 8টা যে টাইপগুলা, ওই টাইপের যে সৃজনশীলগুলো থেকেও তুমি 1টা-2টা করে লাইন মুখস্থ করে রাখবা, বুঝছো? টেস্ট পেপারে যে গ ঘ এর অ্যান্সার গুলো থাকে, 2-1টা কোন লাইন যে হট লাইন যেগুলা, বুঝছো, মানে একদম মানে যেই লাইনটা লিখলে টিচার কাবু হয়ে যাবে, ধরো শুরুর দিকেই তুমি লিখে ফেললে এরকম একটা লাইন, তো পড়তে গিয়ে দেখলো আরে ভাই কি সাহিত্যিক মার্কা লাইন লিখেছে, এটা খুব মানে স্ট্রং, বুঝো তো তোমরা এগুলো পড়ার সময়। তো এরকম কিছু কিছু লাইন প্রত্যেকটা টপিকের লাইন খাতায় আলাদা করে নোট করে রাখবা, বা যদি সময় কম থাকে তাহলে একটু দাগ দিয়ে রাখলা, গাইডের মধ্যে দাগ দিয়ে রাখলা যে এই টপিক থেকে প্রশ্ন হলে ডিরেক্ট মুখস্থ বসাই দিবা, এটা বুঝছো? এমনি করে এখন এইভাবে করে করে প্রত্যেকটা গদ্য তুমি শেষ করবা, প্রত্যেকটা পদ্য তুমি শেষ করবা। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে বই রিডিং দিব একদম সহ, তোমার মূল ভাব, লেখক পরিচিতি, কবি পরিচিতি এগুলো সহ রিডিং দিয়ে শেষ করব খুব দ্রুত, এগুলো সময় নষ্ট করা যাবে না, শিখে মুখস্থ করে না, না না মুখস্থ এমনি না, আগে তুমি জাস্ট রিডিংটা দাও। এরপরে তুমি টেস্ট পেপারটা খুলো, টেস্ট পেপার থেকে কয়ের জন্য একবার প্রিপারেশন নিয়ে নাও, যে কতে সব মিলায় ঘুরায় ফিরে এগুলো আসে, তো একবার কটা তুমি পড়ে যাও সবগুলো উত্তর, এরপরে তুমি মনে মনে নিজেকে একবার উত্তর মানে যে মনে মনে তুমি বলতে পারছো কিনা, হ্যাঁ প্রশ্ন দেখে ঢেকে রাখলা যে তুমি উত্তর সবগুলো পারছো কিনা, 2-1টা না পারলে দাগ দিয়ে রাখো, পরীক্ষার আগের দিন দেখবো বা পরীক্ষার সকালবেলা দেখবো, পরীক্ষার দিন এমনি করে গুছায় রাখো, বুঝছো? ক দেখো, খ গুলা দেখো, গ ঘ গুলা দেখো। এখন কথা হচ্ছে যে তুমি এমনি এমনি করে করতে দেখবা যে তোমার প্রথম দিনে গদ্যের সময় তুমি হয়তো বা টেস্ট পেপারটা পড়ে শেষ করেছো, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে সৃজনশীল হাতে লিখে প্র্যাকটিস করা, হাতে লিখে প্র্যাকটিস করা।
তো এই জন্য তুমি যেটা করবা যে তুমি যতগুলো সৃজনশীল পড়বা, পড়ার সময় তুমি অনেকগুলো প্যাটার্ন শিখতে পারবা টেস্ট পেপার থেকে, গাইডের থেকে। তুমি তোমার প্যাটার্নে তুমি তোমার একটা প্যাটার্ন বানাও যেটা তোমার নিজস্ব। হ্যাঁ, ওই টেস্ট পেপারের যে উত্তরগুলো সেগুলো দেখেই শিখবা, তোমার নিজস্ব একটা প্যাটার্ন তুমি বানাবা। সেই প্যাটার্ন ধরে বাসায় বসে ডেইলি অন্তত পক্ষে 3টা করে সৃজনশীল লেখা ট্রাই করবা, বুঝছো? যে কোনো র্যান্ডম প্রশ্ন, একটা বোর্ডের কোশ্চেনই নিও, যে কোনো র্যান্ডম বোর্ডে একটা কোশ্চেন নিয়ে আমি একটু লিখবো, এবং লিখার সময় যেটা মাথায় রাখতে হবে যে 20 মিনিটের মধ্যে যাতে শেষ হয়, প্রশ্ন পড়ে উত্তর লেখা পর্যন্ত যাতে 20 মিনিটের মধ্যে শেষ হয়। ওকে, তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় 21 মিনিটের চাইতে অল্প কিছু বেশি সময় পাবা, ধরে নাও 21 মিনিটই। তাহলে সেই ক্ষেত্রে বোর্ডের যদি তুমি 21 মিনিট পাও, বাসায় কিন্তু তোমার 20 মিনিটের মধ্যে প্রশ্ন পড়ে উত্তর কি হইতে পারে চিন্তা ভাবনা করে লিখে শেষও করতে হবে। এমনি করে প্র্যাকটিস করে যাও, বুঝছো? যেটা নর্মালি হয় সৃজনশীলের ক্ষেত্রে, বাচ্চারা ম্যাক্সিমাম কেসে যেটা হয় যে উত্তর করতে পারি, বা বাংলা ভাষা তো মোটামুটি সবাই ভালো পারে, তো সেই ক্ষেত্রে ঝামেলা যেখানে পড়ে 60টার মধ্যে প্রথম 5টা সৃজনশীল মোটামুটি ঠিকঠাক লিখে, শেষের 2টা হচ্ছে গিয়ে শেষের 2টার জন্য 20 মিনিটও টাইম থাকে না, 10 মিনিট 15 মিনিট এরকম টাইমের মধ্যে শেষ করে ফেলতে হয় শেষের 2টা। তো তাড়াহুড়া করে লেখা পচা হয়, অনেক খারাপ অবস্থা হয়ে যায় ওই শেষ 2 সৃজনশীলের জন্য বা শেষ 1 সৃজনশীলের জন্য। তো এই জন্য যেটা মাথায় রাখতে হবে, শুরু সৃজনশীল অনেক ভালো আর শেষের সৃজনশীল অনেক খারাপ, এগুলো করা যাবে না। বাসায় বসে বসে প্রত্যেকটা সৃজনশীলের জন্য 20 মিনিট করে টাইমিং ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যেটা করতে পারো, আমাদের যে ম্যাথস উইথ মাহির আসিফ গ্রুপ আছে, এই গ্রুপে কিন্তু তোমাদের যে মডেল সৃজনশীলটা, তোমাদের যে স্ট্যান্ডার্ড সৃজনশীলটা যেটা তুমি লিখছো বাসায়, সেটা কিন্তু আমাদের এই গ্রুপে পোস্ট করতে পারো। আমি দেখবো, আমি দেখে যদি কোনো এক্সট্রা কিছু বলার থাকে আমি তোমাদেরকে জানাইও দিব। এছাড়াও আমি আগামীকাল সকালের দিকে বা এরকম টাইমে আলাদা করে আরেকটা ভিডিও দিব, যেইখানে আমি সৃজনশীল আমি ছোটবেলায় কিভাবে লিখতাম, কোন কোন জিনিসগুলো দেখলে টিচাররা বেশি নাম্বার দিতে চায় বা টিচারদের মন ভালো হয়ে যায়, সেই টেকনিক গুলা শেখাই দিব। কিছু স্পেশাল টেকনিকও শেখাই দিব, মানে একদম ধরো ইসের মতো যে থাকে না, মানে যে এইটা দিয়েই শুরু করবা, মানে ধরো জাস্ট মাঝখানে তুমি চেঞ্জ করবা, বাট একটা টেমপ্লেট টাইপের সাজাই দিব আমি, যে প্রত্যেক সৃজনশীল তুমি এমনি লিখতে পারবা, জাস্ট মাঝখানে তুমি হচ্ছে গিয়ে প্যাটার্ন চেঞ্জ করে দিবা অল্প বিস্তর, বাট মেইন টেমপ্লেটটা তোমাদেরকে আমি দিয়ে দিব না। ওকে, যেটা নাকি আমি শিখতাম বা আমি যেটা ফলো করতাম স্কুলে কলেজে এই বাংলা লেখার জন্য। ওকে, এগুলো আমি আগামীকাল একটা ভিডিও দিয়ে দিব না। সবাই মাহির আসিফ ইউটিউব চ্যানেলটা একটু মানে ওই বেল বাটন দিয়ে রাখিও, ওকে, তাহলে নোটিফিকেশন আসবে। যাই হোক, আগামীকাল আমি দিয়ে দিব না এটা। এখন কথা হচ্ছে, এমনি তুমি কি লিখলা বা কি চিন্তা করলা সেটা আমাদের এই পাবলিক গ্রুপে, ম্যাথস উইথ মাহির আসিফ যে পাবলিক গ্রুপটা আছে ওইখানে একটু দিয়ে দিও, বুঝছো? তাহলে ওইটা আমি জাজ করতে পারবো। আচ্ছা, এবং তোমরাও বাকি যারা স্টুডেন্টরা দিচ্ছে, ওকে, সেগুলো তোমরা দেখে আরো তোমাদের কোনো নতুন নতুন আইডিয়া আসতে পারে, আরে ও তো এমনি লিখলো, তাহলে আমি ওটা এমনি শিখে ফেলি, বুঝছো? দেখবো সব মিলে ওভারঅল একটা ভালো ইকোসিস্টেম ক্রিয়েট হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য। এখন আসি এমসিকিউর ক্ষেত্রে। মেইন সমস্যাটা তো হয় এমসিকিউতেই, কারণ 30টা এমসিকিউ থাকে, 30টার মধ্যে খুঁটিনাটি কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন করে খুব এলোমেলো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো এমসিকিউর জন্য আলাদা নতুন করে কিছু পড়া লাগবে না। সৃজনশীলের জন্য যেমন তুমি মেইন বইটা একবার শেষ করে এরপরে তুমি চলে যাচ্ছিলে হচ্ছে টেস্ট পেপারে, তুমি ক খ গ ঘ এগুলো দেখলা, সেম ভাবে ক খ গ ঘ দেখা শেষ করার পরে তুমি এমসিকিউ নিয়েও বসবা। এমসিকিউর জন্য টেস্ট পেপারের যে এমসিকিউ গুলো আছে সেইগুলো একবার খুব ভালো মতন সলভ করবা। পারলে যদি পসিবল হয় একটা গাইডও ফলো করতে পারো, যে কোনো গাইড, যে কোনো, ইভেন এই বছরের গাইডই হইতে হবে এমনটা না, তাদের কাছে গাইড অ্যাভেলেবল নাই। সিনিয়র ভাইয়া বা আপুদের কাছে বললে, যারা নাকি গত বছর পাস করেছে, থাকে না কিছু পড়ে আছে গাইড, তো এরকম একটা গাইড নিয়ে জাস্ট একবার গো থ্রু করবা যে এগুলো প্রশ্ন এমনি এমনি আসে, আমি সবগুলা পারছি কিনা, আঙ্গুল দিয়ে ঢেকে 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 শেষ করবা। এবং এখানে কেন বললাম এই কথাটা, বিকজ তথ্যমূলক অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো নাকি এলোমেলো হয়ে যায় পরে, বুঝছো? মানে হচ্ছে কি তুমি সব চাইলেও মুখস্থ রাখতে পারবে না, সেই জন্য গাইড বা টেস্ট পেপার ফলো করাটা বেটার। তো আজকের এই ভিডিওতে আমি যা কিছু কথা তোমাকে বললাম, এই কথাগুলো যদি ঠিকঠাক মতন মেনে চলতে পারো, ইনশাল্লাহ আশা করা যায় যে নেক্সট 2-3 দিন এই জিনিসগুলো ভালো মতন ফলো করলে, যে টেস্ট পেপার থেকে ভালো মতন সিকিউ গুলো দেখা, এমসিকিউ গুলো দেখা, এবং পাশাপাশি বাসায় সৃজনশীলটা হাতে লিখে একটু প্র্যাকটিস করার জন্য এগুলা মেনে চলতে পারলে ইনশাল্লাহ তুমি 90 আশা করতে পারো, 90 ক্রসও করতে পারো ইজিলি। সেই ক্ষেত্রে তোমার বাংলা সেকেন্ড পেপারটাও সেফ হয়ে থাকবে, বুঝছো? এই তো, ভালো থেকো সবাই। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও দিব যেখানে সৃজনশীল কেমনে লিখবা একদম
ছোট থেকে বড় সবকিছু ডিটেইলে শেখাই দিব, যে লাইন কয়টা দিবা, ফাঁকা কিরকম রাখবা, তারপরে হচ্ছে কি কোন প্যারায় কেমনে কি লিখবা, প্যারার স্টার্টিংটা কোন লাইন দিয়ে করলে ভালো হয়, এন্ডিংটা কোন লাইন দিয়ে করলে ভালো হয়, সাদৃশ্য থাকলে কি বলবা, বৈসাদৃশ্য থাকলে কি বলবা, ডিটেইলে শিখাই দিব আরেকটা ভিডিওতে। ঠিক আছে, ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আর একদম ভয় পেও না, একদম ভয় পেও না, সামনে যেই টাইম আছে খুব ভালো মতোই প্রিপারেশন নেওয়া যাবে। আমি ইনশাল্লাহ টাইম টু টাইম গাইড করতে থাকবো, জাস্ট ফলো করিও, জিনিসগুলো মেনে চলিও যা যা বলছি, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করা পসিবল। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। মনে সাহস রেখে পড়তে থাকো, আর সৃষ্টি করতে গিয়ে ভুলে যেও না, রেগুলার উপাসনা করতে থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।